আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত নতুন আরো একটি ইংলিশ কনসেপ্ট ক্লাসে। আজকের ক্লাস নাম্বার হলো 2। আজকের এই ক্লাসে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে জানবো। অর্থাৎ আমি যে ইংরেজিতে কথা বলি, আপনাদেরকে ইংরেজি শেখাতে সহায়তা করছি। তো এই যে ইংরেজি যে ফান্ডামেন্টাল ইকুইপমেন্টস, উপাদানগুলো আসলে কি কি, ইংরেজি শিখতে প্রকৃতপক্ষে কি কি লাগে, আসলে আমরা ইংরেজি শিখতে কোন জিনিসগুলো দরকার, আমি যে ইংরেজিতে কথা বলি কিভাবে করলাম, অ্যাকচুয়ালি আমি কি শিখছি, আপনাদেরকে আজকে আমি সেই বিষয়গুলো টু বি অনেস্ট 100% অরিজিনালি ভাবে কোনো সবকিছু আপনাদের সাথে আমি প্রকাশ করব। তো চলুন শুরু করা যাক। মূল বিষয়টা যাওয়ার আগে একটাই অনুরোধ সকলকে, যদি নতুন হয়ে থাকে, ইংরেজি স্পিকিং করতে চান, ইংরেজি শিখতে চান, আমার স্পিকিং ভিডিও এবং আনুষঙ্গিক যে ভিডিওগুলো আমি ছাড়ি রেগুলার দেখতে হলে অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে প্রতিদিন ভিডিও পেতে পারেন রেগুলারলি। তো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন দুইটা প্রশ্ন এখানে দেওয়া আছে আমার। সর্বপ্রথমে প্রশ্নটা লিখে রাখছি যাদের সময় কম লাগে। যে প্রথম প্রশ্নটা ছিল ইংরেজি শিখতে বা ইংরেজি শেখার উপকরণ। ইংরেজি শেখার উপকরণ বিষয়টা কি, বা ইংরেজি শেখার কি। আপনি যদি একটা জিনিস রান্না করতে চান, তাহলে সেই রান্না করতে বেশ বিভিন্ন জিনিস প্রয়োজন। আপনি যদি কোনো কিছু মাছ রান্না করতে চান, তাহলে আপনার মাছ লাগবে, বিভিন্ন মশলা জাতীয় জিনিসপত্র লাগবে, আপনার তেল লাগবে, ইত্যাদি ইত্যাদি বিষয় আপনার লাগবে। তো ঠিক একই রকম ইংরেজি ভাষা শিখতে গেলে আপনার বেশ কিছু উপকরণ জানা প্রয়োজন, যেটা আমি প্রশ্ন করেছি ইংরেজি শেখার উপকরণ। তো এই উপকরণগুলো আমি আপনাদেরকে একে একে বলবো এবং কিভাবে জিনিসটা শিখবেন সেটা আপনাদেরকে বলবো। কিন্তু তার আগে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সবার মধ্যে উদ্ভব হয়, সৃষ্টি হয়, তৈরি হয়, সেটা হলো যে আমি যে ইংরেজি শিখবো, এই ইংরেজি শিখতে বই কিনবো নাকি ইউটিউবের ভিডিও দেখবো। আরেকটা জিনিস এড করতে পারি, সেটা হলো আমাদের কোচিং সেন্টার, বেশ জনপ্রিয় বাংলাদেশে, সেটা হলো কোচিং সেন্টার। আমি জানি না এর আগে আমি বলেছি কিনা, বা হয়তোবা কোনো একটা স্পিকিং ভিডিওতে আমি হয়তোবা তোমাদেরকে আপনাদেরকে জানিয়েছিলাম যে আসলে আমার ইংরেজি শেখার জার্নিটা। ব্যক্তিগতভাবে আমি কোনো বইও কিনি নাই, কোনো কোচিং সেন্টারও যাইনি, কিন্তু ভিডিও দেখেছি। এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে, আমি ভিডিও দেখছি বলে আপনাকে ভিডিও দেখতে হবে। বিষয়টা এরকম না। আমি টোটালি ইংরেজির যে ফান্ডামেন্টাল বিষয়টি স্পিকিং শেখাটা ইউটিউবের ভিডিও দেখে শিখছি, সেটা টু বি অনেস্ট, আমি কাউকে বলছি না। এখন আসতে পারে যে বই কি, যে বাংলাদেশে তো বড় বড় লেখক, বিভিন্ন কোচিং সেন্টারের মালিক যে বই লেখে, সে বই কিন্তু ফাও। আমিও বইয়ে কিনেছি, কয়েকটা বই কিনেছি, তার মধ্যে এটা হলো একটা। তো বইটা আমি পুরোপুরি দেখাচ্ছি না। বইগুলোর সমস্যার মূল বিষয় হলো, আমি কয়েকটা বই পড়ছি, সব পড়ি নাই, তাই 100% ভাবে আমি জোর দিয়ে বলতে পারছি না, বাট যে কটা বই পড়ছি সেই কটা বই প্রায় জনপ্রিয় বাংলাদেশে। বইগুলো আমি পড়ে যেটা উপলব্ধি করতে পারছি, আপনি যদি ইংরেজি কোনো শব্দ বাক্য বানাতে না পারেন, জাস্ট কয়েকটা শব্দ জানেন, বাক্য বানাতে না পারেন, কথাটা খেয়াল করবেন, তাহলে এই টাইপের বই পড়ে আপনাকে কখনো আপনি ইংরেজি স্পিকিং করতে পারবেন না। আমি এই বইগুলো পড়ে একটা জিনিসই উপলব্ধি করতে পারছি, তারা বইগুলোর মাধ্যমে আপনাকে মুখস্থ করতে বলে, তো মেমোরাইজ করতে বলেন। প্রকৃতপক্ষে একটা ভাষা শেখা কখনো মেমোরাইজ না, এটা জাস্ট প্র্যাকটিস। আমাদের মাতৃভাষা আমরা মেমোরাইজ করি নাই, আমরা প্র্যাকটিস করছি প্র্যাকটিক্যালি ভাবে, আমরা পারি। তো ইংরেজি ভাষাটাও প্র্যাকটিক্যালি করতে হবে, কিন্তু আমি যে কটা বই পড়ছি সব কটা বই জোর দেওয়া হয়েছে মেমোরাইজ করতে। আপনাকে কিছু কনভারসেশন দিয়ে দিয়েছে, ক্লায়েন্ট কাস্টমার, তাদের সাথে আপনাকে কি জোর আপনার সাথে সেই কনভারসেশন গুলো মুখস্থ করতে হবে, যেটা বাংলাদেশের বাইরে যারা থাকে, বিদেশ প্রবাসী যারা থাকে, ইংরেজি জানে না বাট ক্লায়েন্টদের সাথে কথা বলতে হয়, তারা মূলত এইভাবে শিখে। এটা একেবারে বাজে একটা সিস্টেম, আপনি কখনোই ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন না, কারণ একটা ভাষা কখনো মুখস্থ করার বিষয় না। সেকেন্ড যে বিষয়টা হলো, সেটা হলো কোচিং সেন্টার। এখন কোচিং সেন্টার কি আসলে শেখায়? এক কথায় যদি বলি, হতে পারে অনেক কোচিং সেন্টার আপনাকে বেসিক যে জিনিসগুলো শেখাবে। কোচিং সেন্টারে যে জিনিসগুলো শেখাবে আপনি ইউটিউবে সেই জিনিসগুলো অলরেডি পেয়ে পেয়ে যাচ্ছেন। আমি আপনাকে সবসময় কোচিং সেন্টারের বিষয়টাকে নিরুৎসাহিত করব। আপনি কোচিং সেন্টারে যে জিনিসগুলো শিখতে পারছেন সেই ভিডিওগুলো আপনি ইউটিউবে পেয়ে যাচ্ছেন। কোচিং সেন্টারে গেলে যে লাভটা, হয়তো আপনি তার স্যারের সরাসরি আপনি কথা বলতে পারছেন। আপনাকে
বিভিন্ন চার্ট দিবে, বিভিন্ন কৌশল শেখাবে, বিভিন্ন অনুপ্রেরণা দেবে, বিভিন্ন মোটিভেশনাল আপনাকে স্টোরি শোনাবে। তো ঘুরে ফিরে বিষয়গুলো এরকমই করবে, বাট দিন শেষে আপনি যা শিখছেন কোচিং সেন্টারে এত টাকা খরচ করে, আপনি সেটা ইউটিউবে জাস্ট ইন্টারনেট ব্যবহার করে পেয়ে যাচ্ছেন। তবে আপনি যদি আসলে অনেক দুর্বল হন, ইউটিউবে খোঁজাখুঁজি আপনার ভালো লাগে না বা আসলে জিনিসটা বুঝছেই না, তাহলে আপনি ফান্ডামেন্টাল ভাবে কোচিং সেন্টার যেতে পারেন। বাট টু বি অনেস্ট, কোচিং সেন্টার আপনাকে কখনোই ইংরেজি স্পিকিং শেখাতে পারবে না যদি না আপনি নিজে স্পিকিং না করেন। ওকে, তো এটা হলো আমি আমার মতামত দিয়েছি। আমি বুক নেবেন, বই কিনবেন নাকি ভিডিও দেখবেন, আশা করি বা কোচিং সেন্টারে যাবেন কিনা, এই সিস্টেমেটিক্যালি থেকে আপনারা হয়তো বের হতে পারবেন। এবং এই সিস্টেমটা আসলে কোনটা উচিত আপনারা হয়তো আমার কথার মাধ্যমে বুঝতে পারছেন। এখন বাকিটা আপনার ডিসিশন। এখন আমরা মূল বিষয়টা আসি, সেটা হলো ইংরেজি শেখার উপকরণ। প্রতিটা জিনিস তৈরি করতে, শিখতে একটা মাধ্যম আছে, একটা সিস্টেম আছে, এবং কিছু জিনিস জানা দরকার। একটা বিল্ডিং তৈরি করতে আপনাকে রড লাগে, সিমেন্ট লাগে, বালি লাগে, ইত্যাদি বিষয় লাগে। পিলার তৈরি করতে, ভিত্তি তৈরি করতে ইংরেজি শিখতেও এরকম কিছু জিনিস আপনাকে ধারাবাহিকভাবে শিখতে হবে যদি ইংরেজি ভাষায় কথা বলতে চান। তো এখন আমরা জানবো সেই বিষয়গুলো। তো চলুন দেখা যাক। ওকে, আমি এখানে মোস্ট 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 7টা পয়েন্ট আপনাকে উল্লেখ করছি। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এই 7টা পয়েন্ট যদি আপনার জানা থাকে, আপনি ইংরেজি স্পিকিং করতে পারবেন। প্রথম যে বিষয়টা, টেন্স। ইংরেজি ভাষার মা বলা হয় এই টেন্সকে। টেন্স 12 ধরনের হয়ে থাকে, তার মধ্যে 3 প্রকার ভাগ করা। এটা হলো প্রেজেন্ট, ফিউচার, পাস্ট। এই 3 ধরনের আবার 4টা করে বিভক্ত রয়েছে, যদিও টেন্সের 12টা লাগে না। যেরকম 8 থেকে 9টা টেন্সের ধরন জানতে পারলে আপনি টেন্স কাভার হয়ে যাবে। বাট টু বি অনেস্ট, ইটস টু মাচ ইজি। আমি এই বিষয়টা আসছি এরপরটা আপনাকে বলে। তারপরটা হলো মডাল ভার্ব। মডাল ভার্ব মূলত 12 থেকে 14টা। ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, আমরা যেগুলো আর কি বইয়ে পড়ি রিডিং এ, এগুলো হলো মডাল ভার্ব। মডাল ভার্বের মাধ্যমে আপনি কি হয়, সক্ষমতা জানতে পারবেন। আপনি একটা কাজ করতেন, কখন করা উচিত, কবে কবে আপনি কখন করতে পারছেন, কখন করতে পারতেন, আপনার করা উচিত কিনা, আপনি অবশ্যই করবেন, এরকম একটা সক্ষমতা বোঝাবে মডাল ভার্বগুলোর মাধ্যমে। আর টেন্সের মাধ্যমে বোঝানো হবে আপনি কাজটা কখন করা হচ্ছে, আপনি করছেন, কে করছে, এটা সাবজেক্ট অনুযায়ী হবে, এবং আপনি এই কাজটা কখন করা হয়েছিল, কখন করা হচ্ছে, কখন করা হবে, এই সময়টাকে বোঝাবে টেন্সের মাধ্যমে। টেন্স এবং মডাল ভার্বের আবার দুইটা জিনিস রয়েছে, একটা হলো অ্যাক্টিভ ভয়েস আর একটা হলো প্যাসিভ ভয়েস। এই বিষয়টা কি, ধরেন আমি ভিডিও বানাচ্ছি, আই এম মেকিং দ্য ভিডিও, বা আই এম মেকিং আ ভিডিও, আমি একটি ভিডিও বানাচ্ছি। এটা যদি প্যাসিভ ভয়েস করা হয়, এটা হলো অ্যাক্টিভ ভয়েস, মানে এটা হলো অ্যাক্টিভ ভয়েস, আই এম মেকিং আ ভিডিও। এটা যদি প্যাসিভ ভয়েস করা হয়, যে আ ভিডিও ইজ বিং মেড বাই মি, মানে আমার দ্বারা একটা ভিডিও তৈরি করা হচ্ছে। অর্থাৎ এখানে যখন সাবজেক্ট সরাসরি কোনো একটা কাজ করছে, মানে কর্তা, আমি কাজটা করতেছি সরাসরি, ভিডিওটা আমি বানাচ্ছি, এটা হয়ে গেল অ্যাক্টিভ। আর আমার দ্বারা কোনো কিছু হবে, বা তার দ্বারা কোনো কিছু হবে, তোমার দ্বারা কোনো কিছু হবে, রহিমের দ্বারা কোনো কিছু হবে, তখন সেটা প্যাসিভ হিসেবে গণ্য হয়। তো টেন্স এবং মডাল ভার্বের এই দুইটা ফর্ম আপনাকে জানতে হবে। সমস্যা কোথায় হয়, এখন প্রশ্ন হতে পারে, ভাই আমরা তো ক্লাস 6 থেকে টেন্স পড়ি, ক্লাস 6-7 থেকে মডাল ভার্ব পড়ছি ইংরেজি গ্রামারে, বছরের পর বছর পড়াইছে। মূল সমস্যা হলো আমাদের স্ট্রাকচার পড়াইছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। যদি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, হি, সি, রহিম, করিম, ইট হয়, তাহলে ভার্বের সাথে এস প্লাস সিএস হবে। কিন্তু আমাদের একটা বাক্য বানাবো, কিংবা সেই বাক্য একজন শিক্ষার্থী বলবে, ওই বাক্য আরেকটা অন্য একটা শিক্ষার্থী বলবে, সেই বাক্য দিয়ে একটা প্রশ্ন করবে, এই সিস্টেমটা আমাদের শেখানো হয় না, যার ফলে আমাদের স্ট্রাকচার মুখস্থ করতে হয়, এবং অনেকে ভয় স্ট্রাকচারে মুখস্থ করে না। ইভেন আমার ক্লাস 10 পর্যন্ত আমি যে পড়াশোনা করছি, টেন্স স্ট্রাকচার মুখস্থ করছি, বাট টেন্স বিষয়টা আমার মাথায় ঢুকে নাই তখন, কারণ আমি সেটা প্র্যাকটিক্যাল ভাবে জিনিসটা কখনো করতে পারিনি। 3 নাম্বার যে বিষয়টা হলো, গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। এটা কেন? এখন তো বললাম ভাই, টেন্স পারলে টেন্স হলো মা, ইংরেজির মা বলা হয়। টেন্স যদি পারলে আপনার গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার কি, এটা আমি একটু বলে দিই। গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার, সেটা হলো, প্রথমটা হলো সিম্পল সেন্টেন্স, সিম্পল, যেটা হলো আমাদের কমপ্লেক্স, এবং তারপরে হলো কম্পাউন্ড।
তো প্রথমটা হলো আমাদের সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। দেখুন আমি একটা বাক্য আপনাকে বলেছিলাম একটু আগে যে আই এম মেকিং আ ভিডিও, যে আমি একটা ভিডিও বানাচ্ছি। এটা তো আমাদের সিম্পল সেন্টেন্স, মানে যে বাক্যে একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে। আমি জানি এগুলো আপনার অনেক মাথার উপরে যাচ্ছে যদি আপনি নতুন হয়ে থাকেন বা ইংরেজি শিখতে চাচ্ছেন আগ্রহ। এগুলো আমি আপনাকে শিখাচ্ছি না, জাস্ট আপনাকে আমি আপনাকে জানাচ্ছি মানে কি কি জানতে হবে আপনাকে। জাস্ট ঠান্ডা মাথায় জিনিসটা দেখেন, আর কিছুই করতে হবে না, চাইলে নোট ডাউন করতে পারেন। এই যে সিম্পল সেন্টেন্স আই এম মেকিং আ ভিডিও, এটা একটা সিম্পল সেন্টেন্স, কিন্তু আপনি সবসময় সিম্পল সেন্টেন্স দিয়ে একটা কনভারসেশন বড় করা, লং করা বা একটা ইতিহাস বা একটা গল্প বলতে পারবেন। আপনাকে অনেক সময় বাক্য বড় করতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে কমপ্লেক্স কম্পাউন্ডের সেন্টেন্সের সহযোগিতা নিতে হবে বা সেগুলো বানাতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট রাইটিং এর ক্ষেত্রেও। আপনি কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যদি কোনো বাক্য লেখেন, সেটা যদি সঠিক হয়, আর সেই বাক্য যদি সিম্পল সেন্টেন্স দিয়ে লেখেন, আপনি একজন এক্সামিনার বা যে পরীক্ষক নিরীক্ষক, সে কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স যে লিখেছে তাকে বেশি মার্ক দেবে। কারণ কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে কোনো বাক্য লেখা হলে সেটা বেশি গ্রহণযোগ্য হয়। কিন্তু এর অর্থে না যে সিম্পল সেন্টেন্স দিয়ে লেখলে খারাপ। সিম্পল মানে কি সহজ সেন্টেন্স, মানে কি যেটা সবাই পারে। কমপ্লেক্স জটিল, কম্পাউন্ড এটা জটিল টাইপের সেন্টেন্স যেগুলো সবাই পারে না, মানে আপনি পারেন। অতএব আপনি অবশ্যই ইংরেজিতে দক্ষ রাইটিং এর ক্ষেত্রে বা স্পিকিং বলার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্সের বাক্যগুলা গঠন কিরকম, না এগুলা বাক্য গঠন বলতে মানে কি যে বাক্যগুলো তৈরি করতে কি কি লাগে। যেরকম কম্পাউন্ড সেন্টেন্স আপনার কানেক্টর বসে, যেরকম এন্ড, অর, বাট। রহিম এন্ড করিম আর টু ব্রাদার্স, রহিম এবং করিম দুই ভাই, এখানে এন্ড হলো একটা কম্পাউন্ড সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্স যদি বলা হয় ইফ ইউ, ইফ ইউ কাম আই উইল গো, যে তুমি যদি আসো আমি যাব, এখানে ইফ দ্বারা কমপ্লেক্স বোঝানো হয়েছে। এখন কমপ্লেক্স সেন্টেন্স চেনার এবং কম্পাউন্ড সেন্টেন্স চেনার জন্য কিছু কিছু শব্দ রয়েছে। টু বি অনেস্ট কোনো কিছু হার্ড না, এই পৃথিবীতে ইংরেজি শেখাও হার্ড না। আসলে কমপ্লেক্স কম্পাউন্ড নাম দিয়েছি, এটা আসলে কোনো জটিল না। এটি একবারে সোজা, আপনাকে জাস্ট একবার দেখিয়ে দিলে এবং প্র্যাকটিস করলে একবারে পানির মতো সোজা হয়ে যাবে। তো এই তিনটা বা কমপ্লেক্স গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার, এটা আপনাকে আশা করি কেন শিখতে হবে এটা আপনি জানতে পারছেন। যদি আপনি একটা কনভারসেশন বড় করতে চান, বাক্য বড় করতে চান, অবশ্যই এগুলো লাগবে। এবং 4 নাম্বার হলো অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। অর্থাৎ এখানে আবার অর্থ অনুযায়ী রয়েছে। যেরকম আমি অর্থ অনুযায়ী যে সেন্টেন্স 5 প্রকার সেগুলো একটু লিখে রাখি। প্রথমটা হলো আমাদের অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ। তারপরে হলো আমাদের ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ। তারপরে হলো আমাদের ইম্পেরেটিভ। এরপরে হলো আমাদের অপটেটিভ। এবং তারপরে হলো আমাদের এক্সক্লামেটরি। প্রথমটা হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স কি, যেখানে আপনি সরাসরি কোনো কিছু বলে ফেলেন, যেরকম আই এম মেকিং আ ভিডিও, দ্য ফ্যান ইজ রানিং, আই এম রাইটিং, মানে সরাসরি কোনো একটা মানে এক প্রকার উত্তর দেওয়ার মতন। এটাই হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে বোঝানো হয় প্রশ্নবোধক। উইল ইউ গো টু মার্কেট, তুমি কি বাজারে যাবে? উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? উইল ইউ লাইক টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও? মানে কোনো কিছু প্রশ্ন করা, সেটা হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলো সরাসরি কোনো কিছু আদেশ দেওয়া, নির্দেশ দেওয়া, অনুরোধ করা। প্লিজ গিভ মি দ্য মগ, গিভ মি ওয়ান গ্লাস অফ টি, যে আমাকে এক গ্লাস, গিভ মি ওয়ান কাপ অফ টি, আমাকে এক কাপ চা দাও। গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস পানি দাও। ডু ইট, এটা করো, মানে আপনি কাউকে অনুরোধ করছেন, আদেশ করছেন। এইরকম সেন্টেন্স গুলাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তারপরে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স হলো আপনি কারো ভালো করছেন, যেরকম মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার সহায়ক হোক, আল্লাহ তোমার সাহায্য করুক। আপনি কারোর জন্য প্রার্থনা করছেন, সেই ক্ষেত্রে অপটেটিভ সেন্টেন্সের ব্যবহার করা হয়। আর এক্সক্লামিং সেন্টেন্স তো অবশ্যই মানে বিস্ময়সূচক কোনো বাক্য বোঝানো হয়। হোয়াট আ সিনারি ইট ইজ, যে কি সুন্দর একটা দৃশ্য এটা। তো এরকম এটাকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এই 5টা সেন্টেন্সের গঠন আপনাকে শিখতে হবে, এটা অর্থ অনুযায়ী গঠন। আর এর আগে আমরা যেটা শিখেছি সেটা হলো বাক্যের গঠন অনুযায়ী, আর এটা যেটা শিখছিল অর্থ অনুযায়ী। অর্থাৎ অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এর মধ্যেও সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সীমা মধ্যে অন্তর্ভুক্ত আছে। এর আগেরটা হলো গঠন অনুযায়ী, একটা কাঠামো অনুযায়ী। আর সেই কাঠামোর কত ধরনের অর্থ হতে পারে সেটা হলো আমাদের এই 5 প্রকার সেন্টেন্সের সিস্টেমটা জানতে হবে। এটা একেবারে সোজা।
এখন আমরা টেন্স জানলাম, আমরা মডাল ভার্ব জানলাম, আমরা গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার জানলাম, আমরা অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার জানলাম, সব জানলাম। কিন্তু আপনি যে যখন একটা বাক্য বড় করবেন, বাক্য বড় করতে গেলে কিন্তু শব্দের প্রয়োজন, যেটা ইংরেজির ভাষায় বলা হয় ভোকাবুলারি। এই যে ভোকাবুলারি মোস্ট ইম্পর্টেন্ট। ভোকাবুলারি নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে যে ভোকাবুলারি আপনাকে সবার শব্দের অর্থ আপনাকে শিখতে হবে। অনেকে যেটা করে যে একটা ভোকাবুলারি বই কিনে সেই ভোকাবুলারি বই থেকে প্রতিদিন 5টা 10টা করে বাক্য শিখে, শব্দ মুখস্থ করে। এটা একেবারে বাজে একটা সিস্টেম। আপনি এটা করে কখনোই ভোকাবুলারি ভালো কিছু করতে পারবেন না, বা ভালো ভোকাবুলারি বা মনে রাখতে পারবেন না। ভোকাবুলারি শেখার সবচাইতে বড় মাধ্যম হলো আপনি স্টোরি বই কিনবেন। ইংরেজি সহজ যে বইগুলো রয়েছে, স্টোরি বুক, যদি আপনি বিগিনার হয়ে থাকেন, আপনি নিউজ পেপার পড়তে পারেন এবং সেখান থেকে যে সকল সব বাক্যের থেকে শব্দগুলো পারবেন না, সেখানে আপনি শব্দগুলো নোট ডাউন করবেন। এতে লাভ হবে কি, আপনি সেই বাক্যগুলোর স্ট্রাকচারটা আপনি জানতে পারবেন, প্লাস সেখান থেকে আপনি শব্দের অর্থগুলো সহজে মনে রাখতে পারবেন, এবং আপনি এই শব্দটা যদি পরবর্তীতে অন্য কোনো বইয়ে দেখেন, আপনি ইজিলি মনে করতে পারবেন। কিন্তু আপনি যদি জাস্ট ভোকাবুলারি বই কিনে এবং সেটা শুধু মুখস্থ করতে থাকেন, তাহলে সেটা আপনার কখনোই কার্যকর হবে না। এটা সবচেয়ে এফেক্টিভ একটা কার্যকরী, যেটা আমিও ফলো করে থাকি। এখন যেটা প্রশ্ন হতে পারে অনেকের মধ্যে যে শব্দের অর্থ কিংবা ভোকাবুলারি কতটা শিখতে হবে। অন অ্যাজ এভারেজ যেটা বলে থাকে, একটা ভাষার জন্য কম হলো 3000 ভোকাবুলারির প্রয়োজন। ভয় পেয়ে গেলেন, ভয় পাওয়ার কিছু নাই। আমি বলছি না যে আপনাকে শুরুতে 3000 শিখতে হবে, কখনোই দরকার নেই। আপনি একটু একটু করে শিখবেন, একটা জিনিস নিয়ে আলোচনা করবেন, সেই জিনিসের সম্পর্কে যে শব্দগুলো পারেন না সেই শব্দগুলো নোট ডাউন করবেন এবং সেই শব্দগুলো প্র্যাকটিস করতে থাকবেন, এবং একটা পর্যায়ে এরকম নতুন নতুন শব্দ প্রতিনিয়ত আপনি জানতে পারবেন। চেষ্টা করবেন প্রতিদিন কমলে 2 থেকে 3টা শব্দের অর্থ শেখার। বেশি কোনো শেখার প্রয়োজন নাই, কারণ একদিনে আপনি 10-15টা শিখলেন, তারপরে এক সপ্তাহ কোনো শব্দই শিখলেন না, এটা খুবই বাজে একটা প্রসেস। অতএব প্রতিদিন 2 থেকে 3টা শিখেন শব্দের অর্থ, সেটা নিয়ে বাক্য করেন, মনে মনে চিন্তা করতে থাকেন, ইটস ওকে। সর্বশেষ বাট নট লিস্ট, যেটা করতে হবে সেটা হলো প্র্যাকটিস আ লট। আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। চিন্তা করেন, আপনার মাতৃভাষা যখন আপনি শিখেছেন, আপনার কম হলো 6 মাস, 1 বছর কিংবা 1.5 বছর সময় লেগেছে পূর্ণাঙ্গ একটা কথা আঙ্গিকে আনতে। তখনও কিন্তু আপনি অ্যাডভান্স সব কথা বলতে পারতেন না। রাজনৈতিক কোনো কথা বলতে পারতেন 5 বছর বয়সে? পারতেন না। অনেক শব্দ আপনার আমার অজানা রয়েছে এখন আমাদের মাতৃভাষার মধ্যে, কারণ সেগুলো চর্চা করা হয় না। বাট বেসিক যে কথাবার্তাগুলো, রেগুলার অ্যাক্টিভিটিস আমরা যেগুলো করে থাকি, সেই রেগুলার অ্যাক্টিভিটিস গুলো আমাদের কিন্তু সকলেরই বলতে পারি। কিভাবে? সেটা 6 থেকে 1 মাস প্র্যাকটিস করতে হয়েছে, বা তারও বেশি অনেকের প্রয়োজন। তো ইংরেজি শেখার ক্ষেত্রে আপনাকে প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস কখন করবেন? আমি বলবো 24 আওয়ার্স, মানে 24 আওয়ার্সই আপনি জিনিস চিন্তা করবেন, ইংরেজি ভাষা চিন্তা করবেন, সে ভাষাগুলো প্র্যাকটিস করারও চিন্তা করবেন, এবং সবচেয়ে ভালো হয় আপনার আশেপাশে যে কোনো মানুষ থাকে তাদের সাথে প্র্যাকটিস করতে থাকবেন। অনলাইনে অনেক ফ্রি প্ল্যাটফর্ম আছে, আপনি আউট অফ দ্য কান্ট্রিজ পিপলের সাথে আপনি কথা বলতে পারবেন, যেটা আপনাকে অনেক আত্মবিশ্বাস দেবে। লজ্জাকে আপনাকে অবশ্যই মাটি দিতে হবে, লজ্জা পেলে কাম হবে না। চাইলে আত্মবিশ্বাসের জন্য আমার মতন আপনি বেসিক্যালি ভিডিও করতে পারেন। ভিডিও আপলোড করার কোনো প্রয়োজন নেই যদি আপনার যদি সমস্যা না হয়, তাহলে আপনি প্র্যাকটিস করতে পারেন মোবাইল ফোন চালু করে। যদি আপনার আশেপাশে কোনো ফ্রেন্ড সার্কেল বা কেউ নাই প্র্যাকটিস করার জন্য, যেটা আপনাকে অনেক সহযোগিতা করবে প্রতিনিয়ত। কিন্তু প্র্যাকটিস আপনাকে প্রতিনিয়ত করতে হবে। যে সমস্যা সবচেয়ে বেশি হবে, শুরুতে আপনি সবকিছু জানবেন কিন্তু মাঝে মাঝে আপনাকে বিরক্ত বোধ হবে, আপনার মন চাবে না ছেড়ে দিই, আর ভাল লাগে না, মানে অনেক সমস্যার সম্মুখীন হবেন, যেটা আমি হয়েছি। একটা সময় মাঝখানে ছেড়েও দিয়েছিলাম যে আর ভাল লাগে না, বুঝতে পারি না ঠিক মতন। বাট একটা সময় ভালো, যখন বুঝতে বুঝতে চেষ্টা করতে করতে জিনিসটা বুঝে গেলাম, ভালো লাগা শুরু লাগলো। যখন আপনি ভালো লাগতে থাকবে ইংরেজি বলাটা, তখন মনে করবেন আপনার খেলা শুরু হয়ে গেছে। তার মানে আপনি এখন আরো ভালোভাবে ইংরেজিতে কথা বলতে পারবেন। এই প্রসেসগুলো যদি আমি খুব শর্টকাট আপনাকে বলে দিলাম, কিন্তু টু বি অনেস্ট এটা খুবই একটা হার্ড প্রসেস। একটা ভাষা
থেকে আরেকটা ভাষা শিখে যখন শিখতে পারবেন তখন অন্য একটা ভাষা শিখতে আপনার আর কোনো সমস্যা হবে না। গবেষণায় দেখা গেছে যে ব্যক্তি ডুয়োলিঙ্গো অর্থাৎ দুভাষী বা দুটা ভাষায় কথা বলতে পারে কিংবা তারও বেশি ভাষায় কথা বলতে পারে, তার চিন্তা ভাবনা এবং তার চিন্তা করার যে ক্ষমতা অনেক বৃদ্ধি পায় তার থেকে যে মাত্র একটা ভাষায় কথা বলতে পারে। তো আশা করি আজকের এই ভিডিওটা চাইলে এগুলো আপনি নোট করতে পারেন এবং আজকে থেকে আপনি এগুলা একে একে শেখা শুরু করতে পারেন এবং প্র্যাকটিস অবশ্যই করতে হবে আপনাকে। জানি না কোন কোনো বিষয়ে স্কিপ আছে কিনা, আশা করি আপনাদেরকে আজকে আমি ইংরেজি শেখার উপকরণ, ইংরেজি ভাষা শিখতে গেলে কোন বিষয়গুলো আসলে অ্যাকচুয়ালি প্রয়োজন, ফান্ডামেন্টাল বিষয়টা কি, পূর্ণাঙ্গ বিষয় আপনাদেরকে আজকের ক্লাসে জানাতে পেরেছি। তো ভালো লাগে লাইক করবেন, আপনার মতামত কমেন্ট করবেন এবং ইংরেজি সম্পর্কিত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাকে ইমেলের মাধ্যমে জানাবেন দয়া করে। ইমেলের মাধ্যমে জানালে আপনার ইমেল আপলোড সেন্ড করারও আপনার যে অভিজ্ঞতা কিভাবে আপলোড দিতে হয় সেটা শিখতে পারবেন এবং আপনার ইমেলের দক্ষতাও বাড়বে। এবং অবশ্যই সাবজেক্ট দিবে, ইমেল অ্যাড্রেসগুলো আমার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে ইমেল অ্যাড্রেসটা দেওয়া আছে, অবশ্যই ইমেলে দিবেন। আপনার ইমেলের প্রেক্ষাপটে আমার পরবর্তী ভিডিওটি হবে। তো আজকের ভিডিও পর্যন্ত, সকলে ভালো থাকেন, সবার জন্য শুভকামনা রইল। কিপ প্র্যাকটিস, কিপ লার্নিং। গুড বাই ফর নেক্সট ভিডিও।